শান্ত ঠান্ডা জল মণি নদীতে। নদী হলেও সেটা একটি বড়সড় খালের থেকে অন্য কিছু নয়। বর্ষায় জল টইটুম্পুর হলেও ডিসেম্বরের এই সময়টা জল অনেকটাই কমে যায়। হাতের দাঁতটা দিয়ে পানা সরানোর কাজ করছে বিমল। এই অচিন্তপুরের ভূমিপুত্র সে। এই অচিন্তপুর আগে হজ পাড়াগাঁয়ের মতো পড়ে থাকলেও মাসখানেক হলো এই মণি নদীর ওপরে কংক্রিট দিয়ে ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছে। একটু দূরে কমলও নৌকাতে একই কাজ করছে। আজ রাতের মধ্যে পাড়ের কাছে পানাগুলো সরানোর দায়িত্ব এই দুজনের, না হলে ম্যানেজার বাবু টাকা দেবেন না। খুবই কড়া লোক তিনি। ও বিপিন, আর কতটা বাকি রে? এই তো রে, ওই এলো, জড়ো করতেছি, ভোরবেলা তুলবো সব। তোর তো দেখি অনেকটা বাকি রে। কি করছিস? গেঁজা টানিস না কিন্তু। বড় মাতব্বর এলেন কে? তোর মতো নিশারি আমি নাকি রে? তাহলে আছে নাকি দু একটা? আরে না রে ভাই, দুদিন আগে ধরতে পেরে ম্যানেজার সাহেব কি গাল টানা দিলে, তুই দেখলি না? আর রাখি ওসব। বিমল হাতের ঠেলায় এক ঝাঁক পানা সরিয়ে কিছুটা দূরে সাঁকোটার দিকে তাকালো। লণ্ঠনের আলোতে আলিয়ার মতো আলো দেখা যাচ্ছে এদিকে ওদিকে। ঠান্ডা হাওয়ায় গায়ে ছুরি বসছে। গায়ের চাদরটাও যেন ঠান্ডা আটকাতে পারছে না। সে তুই যাই বলিস না কেন, বৃষ্টিটা হলে এখানে অনেকেই ঘুরতে আসবে, আমাদেরও আয় রোজগার অনেকটা বাড়বে। এইসব খুচরো কাজে কতই বা টাকা পয়সা ইনকাম হয়। বিপিন তার দিকে না তাকিয়ে দাঁড় ঠেলতে ঠেলতে বলল, তা যা বলেছিস, আমাদের অচিন্তপুর তো আর কোনো হেলা ফেলা জায়গা নয়। ওই ওই কাঠের সাগরটা, ওটারই তো বয়স প্রায় প্রায় 80 বছর। তবে হ্যাঁ, সিমেন্টের ব্রিজ হলে রায়বাবুদের রায় রোজগার কিছু কমবে। ওটার জন্যই তো এত ঠাটবাট ওদের অচিন্তপুরে। তা যা বলেছিস, শুনেছি নাকি ওরা চেষ্টাও করেছিল যাতে ওই সিমেন্টের ব্রিজটা না হয়। শেষকালে কোনো উপায় না দেখে কলকাতায় গিয়েছি মামলা করতে। এই 3 সপ্তাহ হলো। মণি নদীর পাড়ে এই গ্রামটাকে আধুনিক জগতের সাথে বেঁধে রেখেছে একভাবে এই রায়বাবুদের কাঠের বৃষ্টি আর বিমল ও কমলদের মতো লোকেদের ফেরি নৌকা। ওই কাঠের বৃষ্টি পারাপার হওয়ার টাকা দিয়েই বিশাল দালাল হাঁকিয়েছে ওই রায়বাবুদের পরিবার। ওর জোরেই এই অচিন্তপুরে এক ঠাটবাট জমিয়ে রেখেছে তারা। যদিও বা কাঠের ব্রিজটা তৈরিতে রায়বাবুর বাপের সাথেও এই গ্রামের অনেক লোকই হাত লাগিয়েছিল। জলে ডুবে মৃত্যুও হয়েছিল অনেকজনের সেই সময়। কিন্তু এখন রায়বাবুদের এই বৃষ্টির উপর একছত্র অধিকার জমে গেছে। দাঁড় ঠেলতে ঠেলতে কমলের নৌকার পিছন দিকে চোখ পড়ল বিমলের। দেখলো ডিঙির পিছনে জল যেন নড়ছে। কোনো বড় মাছ তো এই পানার নিচে নেই। কি ব্যাপার? বিপিন, ডিঙির পিছন দিকে দেখ। কি বলছিস? ডিঙির পিছনে আবার কি? বলেই কমল পিছনে দেখলো ডিঙির কাছে এক জায়গায় জল খুব আন্দোলিত হচ্ছে, যেন বড় কোনো মাছ ঘাই মেরে ওঠার চেষ্টা করছে। হঠাৎ বিমল দেখলো একটা কালো মূর্তি জল থেকে উঠে কমলকে নিয়ে আবার জলে লাফ দিল। বিমল ভয় পেয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকলো। ব্যাপারটা কি ঘটলো তা বুঝতে তার খানিকটা সময় লাগলো। এমন সময় সে দেখলো কালো কিছু একটা জলের মধ্যে দিয়ে তেড়ে আসছে তার দিকে। বিমল মরিবাচি করে দাঁত টেনে টেনে তাড়াহুড়ো করে পাড়ের দিকে যেতে লাগলো। যা হোক করেই তাকে জলের বাইরে যেতে হবে। নৌকো কাদা ভরা পাড়ে ঠিকতেই এক লাফ দিল বিমল। তারপর এক দৌড় দিল ব্রিজের কাজ করতে আসা লোকেরা যেখানে তাঁবু ফেলেছে তার দিকে। ম্যানেজার সুকান্ত ঘোষ অন্যান্য দিনের মতো তাঁবুর সামনে সকল কর্মচারীদের নিয়ে আড্ডা দিচ্ছেন। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর দিনের শেষে এইটুকু সময়ই তাদের কাটে আড্ডা ও রান্নাবান্নার মধ্য দিয়ে। মণি নদী থেকে কিছুটা দূরেই অচিন্তপুর পোস্ট অফিসের সামনেই তাদের তাঁবু। এমন সময় বিমল হাঁপাতে হাঁপাতে দৌড়ে এলো তাদের তাঁবুই। তাকে দেখে সবাই ব্যস্ত হয়ে পড়ল। কি ব্যাপার বিমল, কাজ শেষ হয়ে গেল আর এরা মন্ত্রতন্ত্র হয়ে দৌড়াচ্ছ কেন? ম্যানেজার সাহেব, কি যেন কমলকে জলের তলায় টেনে নিয়ে গেল। জল
জলদি চলেন, আপনি দাঁড়িয়ে থাকবেন না, দয়া করে চলেন, কমলটারে যে নিয়ে গেল। শান্ত হও। এই দুজন চলো তো, একটা লাঠি আর একটা লণ্ঠন নাও। অনিচ্ছা সত্ত্বেও ম্যানেজারের কথায় দুজন লোক রাজি হয়ে লাঠি ও লণ্ঠন নিয়ে যেতে লাগলো। বিমল তাদের নিয়ে আবার ফিরে চলল সেই মণি নদীর তীরের দিকে। ঠান্ডা শান্ত জলের কাছে এসে দাঁড়ালো চারজনে। সূচ বাঁধানো ঠান্ডা বাতাসে হাড় পর্যন্ত জমে যাওয়ার অবস্থা হচ্ছে সবার। জলের পচা পানার উপর আলেয়া ভেসে উঠছে থেকে থেকে। দূর দূরান্তে কারোর চোখে কিছু ধরা পড়ল না, শুধু তাদের চোখে পড়ল জলের মাঝে কমলের নৌকো ও পাড় থেকে কয়েক হাত দূরে বিমানের নৌকাটা। কোথায় কমল, কোথায়? কমলকে আর কোথায় পাবেন স্যার, তারে তো জলের নিচে টেনে নিয়ে গেল। কি বলতা বলবো, কি বলতো, নেশাবান টেশাবান করে আছিস নাকি? জলে পড়ে গেছে হয়তো, এর বেশি তো আর কিছু হতে পারে না। হ্যাঁ বলেন তো, নেমে একবার দেখি নাকি? না থাক, ঠান্ডা জল আবার শরীর খারাপ হতে পারে। কিন্তু অন্ধকারে তো কিছু দেখাই যাচ্ছে না। কমল, ও কমল! তার দেখে শ্যামও দুপায়ে গিয়ে এসে কমলের নাম ধরে ডাকতে থাকলো, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। এমন সময় দলের আরেকজন কাঠের সাঁকোটার দিকে তাকিয়ে কি যেন দেখতে পেল। ও ম্যানেজার সাহেব, ওদিকে দেখেন। নুরুলের কথায় তারা তাকিয়ে দেখলো ওই সাঁকোটার দিকে। দেখলো একটা লোক, মুখে গোঁফ দাড়ির জঙ্গল, এক দৃষ্টিতে তাদের দিকেই দেখে যাচ্ছে। লোকটার চোখ দুটো যেন অন্ধকারে দপদপ করে জ্বলছে। কে কে ওখানে? উত্তর দাও। লোকটা কিছু না বলে ঝপ করে লাফ দিল জলে, তারপর সাঁতার দিয়ে জলে গায়েব হয়ে গেল যেন। এই সমস্ত ঘটনা দেখে সকলের সিদ্ধারা দিয়ে যেন একটি ঠান্ডা হিমশীত স্রোত বয়ে গেল। লোকটা আর সাঁতার দিয়ে ওপারে উঠল না, যেন জলে গুলে গিয়েছে ছায়ামূর্তিটা। জলের দানব ম্যানেজার বাবু, এই মণি নদীতে জলের দানব বাসা বেঁধেছে। কমল, কমল রে, এই 3 মাস হয়েছে সবে বিয়ে হলো রে। সকলে বিমলের হাহাকার শুনতে লাগলো। কি যে ঘটেছে তাদের মাথায় কিছুই ঢুকলো না। মণি নদীর জল আবার শান্ত হয়ে গেল ধীরে ধীরে। সকাল হতেই নৌকো নিয়ে জাল ফেলে খোঁজ শুরু হলো। বিমল ও আর একটা মাঝি ঘন ঘন জাল ফেলছে। নদীর পাড়ে সমস্ত পাড়ার লোক জড়ো হয়েছে। থানায়ও খবর দেওয়া হয়েছে, কিন্তু অফিসারের কোনো পাত্তা নেই এখনো। পোস্টমাস্টার বুদ্ধিশ্বর বাবুও দাঁড়িয়ে আছে সুকান্ত বাবুদের সাথে। কি করা যায় বলুন তো বুদ্ধিশ্বর বাবু? যা ভয় পাচ্ছিলাম কাল রাতে সেটাই হয়েছে। বিমল সারা গ্রামে রটিয়ে বেরিয়েছে। মণি নদীর জলে নাকি জলের দানব এসে বাঁচা বেরিয়েছে, আর কেউ কাজে হাত দিতে চাচ্ছে না। বুদ্ধিশ্বর বাবু কলকাতার মানুষ, কপালের ফেরে এই অচিন্তপুর গ্রামে কাজ করছেন। বিচক্ষণ মানুষ তিনি। সুকান্ত কাজ শুরু করার পর থেকে অনেক সাহায্যই পেয়ে চলেছে তার কাছ থেকে। বুঝতেই তো পারেন, গ্রামের সব লোকজন ভয় পেলে কেউ তো কাজ করতে চাইবে না। মুশকিল হলো, আপনি পারলে গ্রাম পঞ্চায়েতের সঙ্গে একবার কথা বলতে পারেন। সরকারি কাজ না হলে গ্রামের লোকেদেরই ক্ষতি হবে। সে চেষ্টা করিনি ভাবছেন? প্রধান বাড়ি নেই, গয়া গেছে প্রায় 3-4 মাস হলো। এইভাবে চলতে থাকলে রিপোর্ট জমা দিয়ে আমাকে বাড়ি চলে যেতে হবে। চাকরিটাও নিয়ে টানাটানি বেঁধে যাবে। দেখেন যা ভালো বোঝেন, তবে একটা কাজই করতে পারেন, যদি আপনি এইসব কাজে বিশ্বাস রাখেন তো। তবে কাল রাতে যা দেখেছি তাতে আর কোনো কিছুতে অবিশ্বাস করা যায় না। বলুন আপনি। দেখেন, এই সাঁকোর ইতিহাসটা আমার কিছু অনেকটা জানা আছে। অনেক মানুষ নাকি এটা বানানোর সময় মারা গিয়েছে। পারলে আপনি কয়েকজন বিদ্যার সঙ্গে আলোচনা করতে পারেন। অলৌকিক ব্যাপার যদি কিছু হয়, পারলে তারা সমাধান করতে পারেন। সুকান্ত আর কিছু বলল না। কি করা যায় তার মাথায় কিছুই ঢুকছে না। লোকজন কাজ না করলে কি করে তার কাজটা হবে সে বুঝে উঠতে পারল না। অনেক বেলা অবধি কমলের দেহ খোঁজার কাজ চললেও অবশেষে কিছুই পাওয়া যায় না। ধীরে ধীরে দুপুর গড়িয়ে সন্ধে নেমে এলো। সবাই নদীর পাড় ছেড়ে যে যার নিজের নিজের বাড়িতে চলে গেল। নদীর পাড়ে শুধুমাত্র সুকান্ত ও পোস্টমাস্টার বুদ্ধিশ্বর বাবু দাঁড়িয়ে আছেন। জলে চাঁদের আলো চিকচিক করছে, অন্ধকারে জলের ওপর আলেয়া ভেসে উঠছে থেকে থেকে। দেখে মনে হচ্ছে জলে ডুবে যাওয়া মানুষগুলোর আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আলেয়ার মতো। চলুন তবে ফিরে যাই, ঠান্ডায় গা শিরশির করছে।
চলুন আর কি, দেখি কাল লেবারদের সাথে কথা বলে কি বলে। তারা কাজ করবে কি করবে না তার কোনো ঠিক নেই, যদি বলে কয়ে কাজ শুরু করা যায়। চলুন। বুদ্ধিশ্বর বাবু ও সুকান্ত ধীরে ধীরে ওই পথ ধরে এগিয়ে চললেন। বিমলের কথায় গ্রামে বেশ আতঙ্ক ছড়িয়েছে বোঝা যাচ্ছে। আগে কয়েকজন লোককে লন্ডন হাতে রাস্তায় দেখা যেত, আজ যেন কেউ আর বাড়ির বাইরেই বার হয়নি। একটা ভাঙা কুঁড়ে ঘরের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ বেনুবাবু থমকে দাঁড়িয়ে গেলেন। সুকান্ত থামলো তার দেখা দেখি। কি হলো, কি থেমে গেলেন? থামুন দেখি, দেখুন তো ওইদিকে দুজন লোক যাচ্ছে না, টর্চটা নেবান একটু। তারাপদ ঝপ করে টর্চটা লিভিয়ে দিল। দুজনে অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে থাকলো। দেখলো সত্যিই দুটো লোক নিব নিব লন্ডন হাতে চলেছে মণি নদীর দিকে। লোকজনের একজনের মুখ দেখে যেন আকাশ থেকে পড়লেন বুদ্ধিশ্বর বাবু ও সুকান্ত। কমল না? কি ব্যাপার বলুন তো ও বুদ্ধিশ্বর বাবু? হ্যাঁ, খুবই গভীর ষড়যন্ত্র হচ্ছে হে সুকান্ত। এখানে কি করা যায় বলো তো? চলুন তো গিয়ে দেখি কি ব্যাপার। সারা গ্রাম যেখানে ভয়ে দরজায় খিল দিয়ে বসে আছে, সেখানে এরা। চলুন দেখি। খুব সন্তর্পণে বুদ্ধিশ্বর বাবু ও সুকান্ত বাবু চললেন সেই নদীর ধারে। এই রকম সময় গ্রামের আরো দু চারজনকে ডাকতে পারলে খুব ভালো হতো, কিন্তু সে সুযোগ নেই। কিছুক্ষণের মধ্যে বুদ্ধিশ্বর বাবু ও সুকান্ত এসে পৌঁছালেন সেই নদীর ধারে। বেজায় শীতল ঠান্ডা দিচ্ছে সেখানে, জল বরাবরের মতোই শান্ত। সুকান্ত হাতের টর্চটা তুলে চারিদিকে দেখতে লাগলো। কমল ও তার সাথে লোকটার কোনো চিহ্নই পাওয়া যাচ্ছে না। কি ব্যাপার বলেন তো বুদ্ধিশ্বর বাবু? এদিকেই তো এলো, সব গেল কোথায়? হ্যাঁ তাই তো। আচ্ছা, আমাদের এটা চোখের ভুল হলো না তো? ওটা কমলই ছিল তো? কি জানি কি ভুতুরে কাণ্ড হচ্ছে যে কিছু বুঝতেই পারছি না। এমন সময় বুদ্ধিশ্বর বাবু সেই কাঠের সাঁকোটার দিকে তাকালেন। সুকান্ত ওদিকে দেখো। সেখানে যেন কেউ দাঁড়িয়ে আছে বলে মনে হলো তার। তারাপদ সেই ব্রিজের দিকে টর্চ উঁচু করে দেখার চেষ্টা করলো। দেখলো একটা লোক সাঁকোর ওপরে দাঁড়িয়ে আছে। কে কে রে? কমল নাকি? দাঁড়া বলে সে দৌড়তে লাগলো সেই সাঁকোটার দিকে। মাথায় যেন খুন চেপে গেছে তার। বুদ্ধিশ্বর বাবুও কিছু না ভেবে তার পিছু নিলেন। দুজনে সাঁকোর উপরে উঠে কিন্তু কিছু দেখতে পেলেন না। সাঁকোর মাঝখানটা যথারীতি ফাঁকা। দাঁড়িয়ে সুকান্ত হাঁপাতে হাঁপাতে বলল, নির্ঘাত মানুষ উল্টো দিকে দৌড় দিল। কি ব্যাপার ঘটছে? আমার মাথায় কিছুই ঢুকছে না। আপনার মাথায় কিছু ঢুকবেও না। কথাটা শুনে দুজন চমকে উঠে সাঁকোর উল্টো দিকে তাকালো। দেখলো কমল ও আর একটা লোক কখন যেন লাঠি হাতে এখানে এসে দাঁড়িয়েছে। কমল, এখানে কি হচ্ছে আমাকে একটু খুলে বলবে? আমি বলার কে? যা বলার উনিই বলবেন। কে কে বলবে? বলা মাত্রই পিছন থেকে তাদের মাথার উপরে দুটি লাঠির ঘা বসলো। কি ঘটলো বোঝার আগেই বুদ্ধিশ্বর বাবু ও সুকান্ত জ্ঞান হারালেন। অনেকক্ষণ পরে লোকজনের কথাবার্তায় শুনে চোখ খুলল সুকান্ত। তার মাথা বেয়ে তখন লাল রক্তের ধারা বয়ে চলেছে। চোখ খুলেই শরীর হিম হয়ে গেল তার। একটা খুঁটির সাথে তাকেও বুদ্ধিশ্বর বাবুকে পিচমোড়া করে বাঁধা। সামনে আগুন জ্বলছে ধিক ধিক করে। আগুনের ওপাশে মোটাসোটা করে অপরিচিত একজন লোক দাঁড়িয়ে তাদের দিকেই দেখছে। কি বাবুরা, জ্ঞান ফিরল? কে কে আপনি? কমল, এখানে কি হচ্ছে? কি চাওটা কি তোমরা? বিপিন আর কি বলবে, আমি বলছি। ওই সাঁকোটা এই অচিন্তপুর ওপারের সাথে যোগাযোগের কাজ করছে প্রায় ধরেন কি 80 বছর হবে। হঠাৎ আপনারা এলেন আর এসেই সিমেন্টের ব্রিজ বানাবেন? হ্যাঁ, মগের মূল্য নাকি? সাঁকোটা বানাতে আমার বাপ কত মেহনত করেছে জানেন আপনারা? জানেন না? তাই এই নদীর ওপরে শুধু আমাদের রাজত্ব, বুঝলেন? তা যা বলেছেন কর্তা, তাই জন্যে তো আমি আর মাখন সেই দিন জলের তলায় যাওয়ার খেলাটা দেখালাম। মাখন পাক্কা সাঁতারো, জলের তলায় দিয়ে লাফ দিয়ে আমারে নিয়ে জলের ভেতরে ঢুকে গেল। বিমল ভয়ের চোটে গ্রামেতে লটিয়ে দিল মণি নদীতে দানব এসেছে। হ্যাঁ, অবশ্য সব কর্তারই বুদ্ধি। আজও আমরা এসেছিলাম নদীর ধারে সবাইকে ভয় দেখাতে, তার মধ্যে আপনারা এসে হাজির। বুদ্ধিশ্বর বাবু সুকান্ত বুঝলেন কি ধূর্ত শিয়ালের মতো বুদ্ধি খাটিয়ে এত কিছু ঘটিয়েছে এই রায়বাবু। আজ তারা একরকম নিজেরাই এই ফাঁদে আটকা পড়েছেন।
কিন্তু রায়বাবু, আমি যেটুকু জানি আপনার বাবা সাঁকো তৈরি করতে এই গ্রামের লোক অনেকেই সাহায্য করেছে। কত মানুষ জলে ডুবেও তো মারা গিয়েছিল। এটাকে আপনি আপনার নিজের সম্পত্তি বলতে পারেন না। তার কথা শেষ হতে না হতেই মাখন তখনই এক লাঠি বসালো তার কাঁধের উপরে। কর্তার ওপর কথা বলিস, কি রে ম্যানেজার, তোরও ওষুধ লাগবে নাকি? রায়বাবু রাগে কড়কড় করতে করতে দুপা এগিয়ে এলেন। বুদ্ধিশ্বর বাবুর কথায় তার হাতে ঘা লেগেছে, চোখে খুনি দৃষ্টি। হিস হিস করে বিষধর সাপের মতো বললেন, যারা বলেছিল তারা কি বাঁচাতে আসবে নাকি তারা তোদেরকে মেরে ওদের কাছেই পাঠাবো, দেখি কোন জলের ভূত আমাকে আটকায়। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই মরি নদীর জলে একটা যেন তোলপাড় উঠল। নদীর পাড়ে শুরু হলো প্রবল হাওয়া, যেন নারকেল গাছের মাথাগুলো ভেঙে পড়বে এমন জোরে হাওয়া হতে থাকলো। কি ব্যাপার গো কর্তা, এই সময় তো এত হাওয়া হয় না? হঠাৎ করে প্রকৃতির এই পরিবর্তন সবাই তাজ্জব হয়ে দেখতে লাগলো। রায়বাবুও যেন হঠাৎ ঘটতে থাকা এই তাণ্ডব দেখে অবাক হয়ে গেছেন। এমন সময় সবার চোখের সামনে ঘটতে থাকলো এক ভয়ানক ঘটনা। উথাল পাতাল হওয়া জলের মধ্যে দিয়ে উঠে আসতে থাকলো এক এক ভয়ঙ্কর ছায়ামূর্তি, পচা গলা দেহ সবার। সাঁকো তৈরি হওয়ার সময় এরাই মণি নদীর জলে ব্রিজ তৈরির কাজের জন্য প্রাণ দিয়েছিল। রায়বাবু ও তার দলবল যেন হতবাক হয়ে দাঁড়িয়ে থাকলো সেইখানে। দৌড়ে পালাবার বা কিছু করার মতো ক্ষমতা রইল না তাদের মধ্যে। ছায়ামূর্তির দল এক পা দুপা করে এগিয়ে এলো তাদের দিকে। সবার আগে কমল দৌড়তে গেল গ্রামের দিকে। কয়েক পা যেতেই পিছন থেকে একটি হাত এসে পড়লো তার মাথার ওপরে। হির হির করে টেনে নিয়ে যেতে থাকলো তাকে মণিনিধির দিকে। রায়বাবু ততক্ষণে পকেট থেকে পিস্তল বার করে ফেলেছেন। ছায়ামূর্তিগুলোর দিকে পিস্তল তাক করে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন, কিন্তু ক্ষণিকের জন্যই চলল তার এই আস্ফলন। এক এক করে ছায়ামূর্তি ধরতে থাকলো তার দেহটাকে। প্রবল চাপে যেন তার চোখ দুটো ঠিকলে বেরিয়ে আসতে লাগলো। কি ঠান্ডা হাত রে! ধপাস করে এক শব্দে সুকান্ত তাকিয়ে দেখলো মাখন যেন ভয়ে কখন অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। রায়বাবুর প্রাণহীন দেহটাকে নিয়ে চলল সেই ছায়ামূর্তিগুলো নদীর দিকে। তাদের মুখে যেন পরিতৃপ্তি হাসি। এক সময় এরাই এই গ্রামবাসীদের জন্য এই জলেই প্রাণ দিয়েছিল, আবার আজকেরও তারা এই গ্রামের শান্তির জন্য জল থেকে উঠে আসতে বাধ্য হয়েছিল। ভোর ভোর হয়েছে তখন। কয়েকজন কর্মচারী ম্যানেজার বাবুর খোঁজ করতে বেরিয়ে পড়েছিলেন। রাতের বেলায় নদীর পাড়ে আসতে ভয় হচ্ছিল তাদের, তাই ভোরবেলায় আসার কথা ভাবলেন তারা। কিছুক্ষণের মধ্যেই তারা নদীর তীরে সুকান্তবাবু, বুদ্ধিশ্বরবাবু ও গ্রামের ত্রাস মাখন সর্দারকে খুঁজে পেল তারা। তিনজনেই তখন জ্ঞান শূন্য তারা। সুকান্তবাবু ও বুদ্ধিশ্বর বাবুর হাত পা খুলে দিলে তাদের মুখ থেকে সব শুনে হতবাক হয়ে যায় তারা। নিজেদের স্বার্থের জন্য এত বড় চক্রান্ত যে কেউ করতে পারে, সুকান্তবাবুর মুখে না শুনলে তারা বিশ্বাসই করতে পারত না। এরপর মাখন সর্দারকে চাপাচাপি করতেই সে সব বলে দেয়। এখানে বীজ তৈরির কাজ শুরু করতেই রায়বাবু এটাকে আটকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কাজ থামানোই যাচ্ছিল না। তখন এই বুদ্ধিটাই রায়বাবু বের করেন। ভয় দেখিয়ে গ্রামের লোককে দূরে রাখলেই কাজ করার জন্য কোনো লোকই থাকবে না। তারপরেও যদি সাহস করে কেউ নদীর পাড়ে আসে, খুন করে জলে ফেলে দেওয়া হবে। সেটাও ঠিক করি আমরা। তার বদলে কমলকে কলকাতার চাকরি ও আমাকে ব্যবসা করার জন্য টাকা দেবেন বলেছিলেন তিনি। রায়বাবুর ইচ্ছা ছিল বরাবরই তাদের পরিবারের ঠাঁট যেন এই অচিন্তপুরে বজায় থাকে। সকলে হতবাক হয়ে শুনতে থাকলো তার কথা। মণি নদীর জল যেন তখন তীর হয়ে থমকে দাঁড়িয়ে আছে, যেন সেই জলের তলায় থাকা সেই ছায়ামূর্তিগুলো দীর্ঘ নিঃশ্বাস বাইরে থেকেও সবাই শুনতে পাচ্ছে। এই ছিল আজকের আমাদের নিবেদন। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, গল্পটিতে লাইক করুন এবং কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে আমাদের এই গল্পটি। সবাই সুস্থ থাকবেন, ভালো